সকালের হালকা রোদ পাহাড়ি এলাকায় পড়ছিল। এটা সেই পিছলে যাওয়া গ্রাম যেখানে না বিদ্যুৎ ছিল, না নেটওয়ার্ক, আর না কোনো আধুনিক সুবিধে। সুরেশ, যে গ্রামের সবথেকে পড়ালেখা বেরোজগার ছেলে ছিল, ঘুম থেকে উঠে দরজা অবধি এলো। মাটিতে পড়ে থাকা একটা চিঠি ওর ধ্যান খিঁচল। ও চিঠিটা ওঠালো আর মনের মধ্যে হালকা কম্পনের সাথে সেটা খুলল। এটা একটা চাকরির লেটার ছিল, তাও আবার প্যারিসের এক কোম্পানি থেকে। সুরেশের চোখে প্রথমবার চমক দেখা দিল। ও দৌড়ে দৌড়ে নিজের অসুস্থ মায়ের কাছে পৌঁছালো, যে 4 পায়ের ওপর বসে কাশছিল। মা, এই দেখো আমি চাকরি পেয়ে গেছি, তাও আবার প্যারিসে। কোম্পানির লোকেরা ভিসা, পাসপোর্ট আর টিকিটটাও পাঠিয়ে দিয়েছে, আর মাইনেও অনেক বেশি। সুরেশের মা চুপ রইল। ওনার চোখ ভরে উঠল। বাবা, আমি কি তোকে এই জন্য পড়িয়েছিলাম যে তুই একদিন বিদেশ চলে যাবি? ভেবেছিলাম যে তুই পড়ালেখা করে গ্রামকে বদলাবি। মায়ের কথায় পর মুহূর্তের জন্য হাওয়া শান্ত করে দিয়েছিল, কিন্তু সুরেশের ভেতরে শহর আর উজ্জ্বলের দিন খুব তীব্র ছিল। আরে তুমি থামো তো মা, এই গ্রাম কখনোই পাল্টাবে না। এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আমি অসুস্থ বাবা। তুমি চিন্তা করো না মা, তুমি ঠিক হয়ে যাবে। আমাকে যেতে দাও, এই সুযোগ আমি আর পাবো না। অনেক বোঝানোর পরও মা ভারী মনে আজ্ঞা দিল। পরের দিন সুরেশ নিজের বন্ধু পূজা আর নকুলের থেকে বিদায় নিয়ে প্যারিস চলে গেল। প্যারিস সুরেশকে প্রথমবার আধুনিকতার স্পর্শ দিল। ও মন দিয়ে কাজ করলো আর কিছু মাসের মধ্যেই অনেক ধন কামালো। শহরে দৌড়ে ও এতটাই মশগুল ছিল যে ও নিজের মায়ের স্বাস্থ্যের ব্যাপারে জানাও প্রয়োজন মনে করলো না। এক সন্ধেবেলায় কাজ থেকে ছুটি নিয়ে ও আইফেল টাওয়ার দেখতে গেল। সন্ধ্যের সময় ছিল আর টাওয়ার আলোয় ঝকমক করছিল। দুনিয়ার লোকেরা সেটা দেখার জন্য দাঁড়িয়েছিল, যেন কোনো অদ্ভুত চমৎকারের সামনে দাঁড়িয়ে আছে। সুরেশ ভিড়ে দাঁড়িয়েছিল, কিন্তু ওর ভেতরে এক শূন্যতা ছিল। এর মধ্যে এমন কি রয়েছে? দেখতে তো বেশ ভালোই। এমন টাওয়ার আমি গ্রামে কেন বানাতে পারি না? কিন্তু পর মুহূর্তেই ওর চোখ জলে ভরে এলো। ওর মায়ের আলোর কথা মনে পড়ল, সেই আলো যেটা ওর গ্রাম কখনো দেখেনি। ভালো হতো আমার গ্রামেও যদি এরকম আলো থাকতো, তাহলে লোকজন ওখানে ভালো থাকতো। মা তো সবসময় এটাই বলতো। সেই রাত ওর মন ভেঙে গেল। কিছুক্ষণের মধ্যেই ওর মন কাজের ওপর উঠতে লাগলো। মায়ের স্মৃতি, গ্রামের গন্ধ সব ওকে আবার ডাকছিল। শেষ অবধি সুরেশ ইস্তফা দিল আর ভারত ফেরত আসার ফয়সলা নিল। যখন সুরেশ নিজের গ্রামে পৌঁছালো, ওর পা সেখানেই আটকে গেল। গ্রাম ডুবে গেছিল, ভীষণ বানে ঘর ভেঙে দিয়েছিল। লোকেরা একটু দূরে তাঁবুর মধ্যে ছিল। এই দৃশ্য ওর মনের মধ্যে যেন পাথরের মতন পড়ছিল। সেই সময় পূজা আর নকুল দৌড়ে দৌড়ে ওর কাছে এলো। সুরেশ, তোমার যাওয়ার পর গ্রামে ভয়ঙ্কর বান এসেছিল। সবকিছু শেষ হয়ে গেছে, সরকারও কোনো সাহায্য করেনি। সুরেশের চোখ জলে ভরে গেল। আর মা কেমন আছে? পূজার স্বর ভেঙে গেল। বানের জলে তোমাকে মনে করতে করতে চলে গেল। আমরা তোমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোম্পানির লোকেরা সন্দেশ পৌঁছায়নি, আর তুমিও কোনো উত্তর দাওনি। সুরেশের দুনিয়া সেখানেই আটকে গেল। ও জোরে জোরে কাঁদতে লাগলো। মায়ের কথা, তার দুঃখ, ওনার অপেক্ষা সব ওর ভেতরে জোরে জোরে ফিরছিল। ওর মনে হচ্ছিল প্যারিসের আলো ওকে অন্ধ করে দিয়েছিল। সুরেশ টেন্টে থাকা লোকেদের, গ্রামের লোকেদের কাছে গিয়ে দেখতে লাগলো, আর ওদের অসহায়তা আর কষ্ট মন থেকে অনুভব করতে লাগলো। আর তারপরে মাকে মনে করে ও একবার আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো। এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই সুরেশ। সুরেশ মাথা ধরল। আমি আমার মায়ের এক একটা শব্দ মনে পড়ছে এখন। আমি ওনার সব কথা পূর্ণ করব। গ্রামে আলো আমি অবশ্যই ফিরিয়ে আনবো। পূজা আস্তে স্বরে বলল, এরকমটা সম্ভব নয় সুরেশ। বান এত ভয়ানক ছিল যে আমাদের গ্রাম খালি করতে হয়েছে। সরকারের অধিকারী এসেছিল, ওনারা বলেছে যে ওটা এখন আর বানানো যাবে না।
এই জন্যই তো আমরা সবাই তাঁবুতে আছি। এই কথাগুলো সুরেশকে ভেতর থেকে নাড়িয়ে দিল। ও কিছু বলতেই পারল না। ওর চেহারায় শুধু চিন্তা ছিল। আরো কিছুদিন ও এইভাবেই চুপচাপ নিজের বন্ধুদের সাথে গ্রামের দেখভালে লেগেছিল। তাদের জিনিস ওঠানো, বেঁচে যাওয়া জিনিস সামলানো, মানুষদের সাহস দেখানো। তারপর এক সকালে সূর্যের হালকা আলোয় সুরেশের চেহারায় এক অদ্ভুত চমক দেখা দিল। আমার মাথায় একটা উপায় রয়েছে। পূজা চমকে উঠে বলল, কিরকম যোজনা? যখন আমি প্যারিসে ছিলাম তখন একটা টাওয়ার দেখেছিলাম। ওখানে কিছুই নতুনত্ব ছিল না, কিন্তু লোকজন ওটাকে অবাক হয়ে দেখতে, জানো তো। তুমি বিশ্বাস করো, এরকম টাওয়ার তো আমি আমাদের গ্রামেও বানাতে পারি। নকুল পেছনে সরে গেল। আরে তুই কি পাগল হয়ে গেলি নাকি? আরে টাওয়ার বানানো তো সহজ নাকি? আরে লোকজন এখানে থাকার জায়গা পাচ্ছে না। সুরেশ গভীর নিঃশ্বাস নিল। সেটাই তো ব্যাপার। এমন একটা রাইফেল টাওয়ার বানাবো যার ভেতরে সবাই থাকতে পারবে। আমাদের টাওয়ারের নামও এটাই হবে, ঠিক আছে? আইফেল টাওয়ারে গ্রাম। সুরেশের আওয়াজে এটা যদি তোমার স্বপ্ন হয় তাহলে আমরাও তোমার এই স্বপ্নে সাথ দেব। সুরেশ নিজের গ্রামের ভেজা মাটি হাতে নিল, যেই মাটির ওপরে ওর মাও চলাফেরা করত। ও সবার আগে সেই মাটিগুলোকে শোকানোর প্রক্রিয়া শুরু করলো। সেখানে কাঠ আর পাথরের টুকরো দিয়ে অস্থায়ী হিটার বানানো হলো। মাটি শুকনো হলো আর তারপর সেটা বেঁধে মজবুত জমিন তৈরি হলো, যাতে টাওয়ারের বুনিয়াদ কোনো বানের অপেক্ষা না করে, বরঞ্চ সেটাকে চুনতি দিতে পারে। প্যারিসে রোজগার করা প্রত্যেকটি টাকা ও কোনো কিছু না চিন্তা করে টাওয়ারের নিয়োজিত করে দিল। লোহার জালি, স্টিলের রড, হাই গ্রিপ বোল্টস আর হালকা ওজনের ফ্রেম সব পাহাড়ের ওপর থেকে নেওয়া হলো। গ্রামের লোকেরা ক্লান্ত হয়ে বসতো, কিন্তু সুরেশ থামত না। সারাদিন এক করে টাওয়ারের ধাঁচা উঠতে লাগলো। কিছু সপ্তাহ পর যখন টাওয়ার অর্ধেক তৈরি হয়ে গেল, তখন লোকেরা সেটা দেখে দূর থেকে অবাক হয়ে গেল। পূজা টাওয়ারটাকে দেখে আস্তে স্বরে বলল, যদি এটা তৈরিও হয়ে যায় তাহলে তার উপরে আমরা গ্রাম কিভাবে তৈরি করব? ক্ষেত, ঘর, বাড়ি এইসব কিভাবে হবে? সুরেশের চেহারায় হালকা হাসি এলো। সব হবে। ইচ্ছা শক্তি যদি ভালো হয় আর ঈশ্বরের উপর বিশ্বাস থাকলে সব কিছুই সম্ভব। টাওয়ারের উচ্চতা যেই যেই বাড়তে লাগলো, সুরেশের আশাও বাড়তে লাগলো। ও ওপরের তলায় স্টিলের গ্রিড প্ল্যাটফর্ম দিল। তার ওপরেই লাইফ লং টেকনিকের মডিউলের ঘর বানানো হলো, হালকা, মজবুত আর ভূকম্প বিরোধী। ওপরে একটা ছোট কৃত্রিম ক্ষেত তৈরি হলো, যেখানে মাটির বিশেষ পোর্টেবল বেড রাখা হলো। সেটাতে গ্রামের বীজ উগতে লাগলো। কিনারাতে খালিয়ানে ছোট ক্ষেত্র বানানো হলো, যেখানে আনাজ রাখার হাওয়া সংরক্ষিত সংরচন ছিল। আবহাওয়াকে ওপরে পাঠানোর জন্য পাইপিং সিস্টেম ছিল, যেখানে নিচে সোলার লাইট লাগানোর জন্য পুরো টাওয়ারের উপরে রাতে দিব্য চমক দেখা দিত। সেই দিন এলো, নির্মাণ পূরণ হলো। সব গ্রামের লোকেরা নিচে একাঠা হলো। টাওয়ার ওদের চোখে চমৎকারভাবে চমকাচ্ছিল। সুরেশ, পূজা আর নকুল সিঁড়ি চড়তে চড়তে ওপরে পৌঁছালো। ওদের পেছনে পুরো গ্রাম, বুড়ো, বাচ্চা আর মহিলারা আশার সাথে চলছিল। যেই ওরা ওপরে পৌঁছালো, প্রত্যেকের চোখ অবাক হয়ে গেল। ওপরে একটা আসল গ্রাম ছিল, ক্ষেত ছিল, ঘর ছিল, ঘরও ছিল, জলের ট্যাঙ্কিও ছিল, সোলারের আলো ছিল, আর হাওয়ায় গ্রামের সেই মাটির পুরনো গন্ধ ছিল। বাচ্চারা খিলখিল করতে করতে দৌড়ালো, বুড়োরা কাঁদতে লাগলো, আর মহিলারা হাত জড়ো করলো। পূজা আস্তে আস্তে বলল, সুরেশ, তুমি অসম্ভবকে সম্ভব করে দেখালে। সুরেশ আকাশের দিকে তাকালো, যেন মনে হচ্ছে ওর মায়ের চোখ যেন কোথাও ওখানেই চমকাচ্ছে। কিছু মাসের মধ্যেই আইফেল টাওয়ারের গ্রাম পুরো ভারতে চর্চার বিষয় হয়ে গেল। পর্যটক বাসে আসতো, টাওয়ারের চর থেকে তার ওপরের অবধি ছবি নিত। গ্রামের খেতে ঘুরতো, খলিয়ান দেখতো, ঘরে বসে চা খেত, আর অবাক হয়ে বলতো, এরকম তো দুনিয়ায় কোথাও নেই। এখন গ্রামের লোকেরা কোনো তাঁবুতে নয়, ওরা আকাশে ঠিক নিচে থাকতো। তাজা হাওয়া, আলো আর গর্ব সব ওদের মাথায় ছিল। পুরো দুনিয়ায়
এই স্থান এক অদ্ভুত প্রতীক হয়ে গেছিল। একজন ছেলের প্রতিজ্ঞা, এক মায়ের স্বপ্ন আর এক গ্রামের আশার প্রতীক। কিছুদিন পর সুরেশ ওপরে দাঁড়িয়েছিল। মা, তোমার গ্রাম এখন আর অন্ধকারে নেই। কখনো কখনো স্বপ্নকে পূরণ করার জন্য দুনিয়া দেখার নয়, বরঞ্চ নিজের গ্রামকে আবার দেখার প্রয়োজন আছে।